আজকে আমরা আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের গ্রুপ সি এবং ডি এক্সাম তোমরা যারা দেবে, যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। এখানে আমরা আজকে আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ যে ডান্স অ্যান্ড কালচার, অথবা আমরা বলতে পারি ডান্স অ্যান্ড কালচার অ্যান্ড ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু তোমাদের সিলেবাসে স্পেসিফিকভাবে মেনশন করে দিয়েছে, সুতরাং এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের এক্সামের জন্য, বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য। এবং একটা কথা বলে রাখি, এটা শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য নয়, তুমি যে এক্সামে পরীক্ষা দেবে, যে এক্সামে দিতে যাবে, সেই এক্সামে কিন্তু এখান থেকে এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন থাকে, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে কোনো এক্সামে তোমার পরীক্ষা থাকে। সুতরাং আমরা আজকে আলোচনা করব যে ডান্স অ্যান্ড কালচার অ্যান্ড ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলটাকেও আমরা আলোচনা করব, যেটা আমাদের শুধুমাত্র গ্রুপ সিডি নয়, অন্যান্য এক্সামের জন্য উপযুক্ত বা গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে, ঠিক আছে? তো আজকে আমরা প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করবো, এবং সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি, প্রশ্নের সঙ্গে সঙ্গে যে এক্সট্রা ইনফরমেশানগুলো তোমাদেরকে দেওয়া হবে সেইগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা আসতেই পারে বা অন্যান্য এক্সামে কিন্তু এসছে। সুতরাং যদি তোমরা জানো খুবই ভালো, না হলে কিন্তু যেগুলো না জানো অবশ্যই নোট করবে, কারণ প্রত্যেকটা ইম্পর্টেন্ট কথা বলবো, ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করবো, ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করবো, যেগুলো তোমাদের আপকামিং এক্সামে অনেকটাই হেল্পফুল হবে, এবং তোমরা দেখবে এক্সামে সেখান থেকে কমন পাচ্ছ, ঠিক আছে? তো চলো আমরা আজকের ফার্স্ট সেশন, আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নেবো। আমরা শুরু করছি WBSSC রিলেটেড গ্রুপ সি এবং ডি এর জন্য, ডান্স অ্যান্ড কালচার অ্যান্ড ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নেবো, ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্নটা কী আছে দেখো। ফার্স্ট কোশ্চেন আছে, বাংলার কোন মেলাটি ইউনেস্কো দ্বারা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, খুবই ইম্পর্ট্যান্ট, ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃত হয়েছে বাংলার কোন মেলাটি? গঙ্গাসাগর মেলা, জয়দেব কেদুলি মেলা, দুর্গাপুজো নাকি চড়ক মেলা? এখনো দেখো সবই বাংলার মেলা, এবং এদের মধ্যে কোনটা ইউনেস্কোর এই যে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ সাইটের মধ্যে অন্তর্ভুক্ত আছে? আচ্ছা, আমি যদি বলি তোমাদের এখানে, আমি যদি বলি আমাদের টোটাল ইন্ডিয়াতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা কত? আমাদের টোটাল ইন্ডিয়াতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা কত? বর্তমানে কিন্তু 2026 অনুযায়ী বর্তমানে কিন্তু 44টা আছে, 44টা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা আছে। এবং আমি যদি, এটা আমাদের ইন্ডিয়ার কথা বললাম, এটা আমাদের ইন্ডিয়াতে, ঠিক আছে, টোটাল ইন্ডিয়া জুড়ে। ওকে, এবং আমি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, ওয়েস্ট বেঙ্গলে কটা আছে? ওয়েস্ট বেঙ্গলে কটা আছে আমাদের? এই এই যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটা আছে? খুবই ইম্পর্টেন্ট, কারণ এইগুলো কেন বলছি, কারণ এগুলো অন্যান্য এক্সামে কিন্তু আসে বা এসছে, সেই জন্য আমরা আলোচনা করছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে টোটাল কিন্তু 3টে আছে, ঠিক আছে? টোটাল কটা আছে? 3টে আছে আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলে। সেই 3টে সম্পর্কে আমরা একটু জানবো। আমি যদি প্রথমটার কথা বলি, প্রথমটা কি? প্রথমটা অবশ্যই সুন্দরবন, এটা সকলে তোমরা জানো। সুন্দরবন হচ্ছে আমাদের একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে, এবং এই সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে এর সালটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সুন্দরবন কত সালে হয়েছিল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? সেটা হচ্ছে 1987, 1987। এই প্রশ্নটা যে কতবার কত এক্সামে এসছে তার ঠিক নেই, আমি কিন্তু স্টার মেরে রাখলাম, খুবই ইম্পর্টেন্ট। তো আমি বলেছি 3টে আছে, আমরা একটা পেলাম। দ্বিতীয় কোনটা? দ্বিতীয় হচ্ছে আমাদের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, ঠিক আছে? হিমালয়ান রেলওয়ে, এটা কত সালে হয়েছিল? এটা আমরা পাবো 1999, মানে 1999-তে। এই দুটো কিন্তু আগে ছিল 1, 2, এবং সম্প্রতি বা কয়েক বছর আগে আমাদের 3 নাম্বার কিন্তু পশ্চিমবঙ্গের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অ্যাড হয়েছে, যেটা আমরা জানি কি? শান্তিনিকেতন, তাই তো? শান্তিনিকেতন কিন্তু নতুন অ্যাড হয়েছে কত সালে? এটা আমরা দেখব 2023 সালে কিন্তু শান্তিনিকেতন অ্যাড হয়েছে। তো এই কিন্তু টোটাল 3টে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই 3টেই মনে রাখতে হবে। সঙ্গে আমাদের ইন্ডিয়াতে টোটাল 44টা আছে, এবং এদের মধ্যে যে মেলাটি এই যে ইউনেস্কোর একটা ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ সাইট হিসেবে স্থান পেয়েছে, সেটা হচ্ছে দুর্গা পুজো। এটা সকলে জানো আশা করি, এবং কয়েকদিন আগে এটা একটা আমাদের অনলাইন বা আমাদের বলতে পারো যে একটা হট টপিক ছিল, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে। তো এটা কিন্তু দুর্গা পুজো হবে সঠিক আনসার, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আরও একটু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, কিছু তথ্য। সেটা হচ্ছে যে গঙ্গাসাগর মেলা, এটা মূলত কোথায় হয় গঙ্গাসাগর মেলাটা? এটা কিন্তু আমাদের সাউথ চব্বিশ পরগনাতে আমরা দেখতে পাই, ঠিক আছে? সাউথ 24 পরগনাতে মোটামুটি এটা দেখতে পাই। এটা কখন হয়? এটা সাধারণত মকর সংক্রান্তির দিকে হয়ে থাকে। আমরা যদি স্পেসিফিক ডেটটা বলি, সেটা হচ্ছে জানুয়ারি
মোটামুটি 14 থেকে 15 এরকম টাইমে কিন্তু এটা হয়ে থাকে, ঠিক আছে, জানুয়ারি 14 থেকে 15 দিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে। আর জয়দেব কেঁদুলি মেলা, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। জয়দেব কেঁদুলি মেলাটা কোথায় হয়, এটা নিয়ে প্রশ্ন হয় যে জয়দেব কেঁদুলি মেলাটা কোথায় হয়, ঠিক আছে, এটা কিন্তু হয় বীরভূমে, বীরভূম, এটা কিন্তু হয়ে থাকে জয়দেব কেঁদুলি মেলা। সাধারণত এটা হয় পৌষ সংক্রান্তিতে, এটা হয় গঙ্গাসাগর মেলায় মকর সংক্রান্তিতে, জয়দেব কেঁদুলি মেলা হয় পৌষ সংক্রান্তিতে, ঠিক আছে। আর দুর্গাপুজো, চড়ক, এগুলো তো জানো, এগুলো সম্পর্কে আর বললাম না। তো এই যে ডেটাগুলো বা ইম্পর্টেন্ট তথ্যগুলো বললাম, এগুলো মনে রাখতে হবে, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট এক্সামে আসার মতো এবং অন্যান্য এক্সামে এসছে, সেই জন্য আমি তোমাদের সঙ্গে বললাম এগুলো। ক্লিয়ার? চলো আমরা এবার চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী আছে দেখে নেব। দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? সবাক চলচ্চিত্রের নাম কি? রাজা হরিশ্চন্দ্র, আলম আরা, পথের পাঁচালী অ্যান্ড দেবদাস, ঠিক আছে। এখানে কিন্তু সবাক বলেছে, এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু দেখতে হবে, না হলে কিন্তু তোমরা হয়তো অনেকে রাজা হরিশ্চন্দ্র আনসার করে দিয়ে চলে আসবে, বাট এটা কিন্তু সবাক বলেছে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলি ভারতের প্রথম প্রথম নির্বাক, যদি বলা হয় নির্বাক চলচ্চিত্র কোনটা, নির্বাক চলচ্চিত্র, তখন কিন্তু আমরা যদি বলতো নির্বাক চলচ্চিত্র, তখন আমরা করতাম রাজা হরিশ্চন্দ্র, ঠিক আছে, রাজা হরিশ্চন্দ্র। এবং এই সালটাও কিন্তু মনে রাখতে হবে, সালটা কত, সালটা হচ্ছে 1913-তে কিন্তু এটা মানে নির্মাণ করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল। কে তৈরি করে না, দাদা সাহেব ফালকে, নামটা অবশ্যই ইম্পর্টেন্ট, দাদা সাহেব ফালকে। এই এনার এই জন্যই কিন্তু, ঠিক আছে, এই দাদা সাহেব ফালকে এটা প্রথম এই যে রাজা হরিশ্চন্দ্র 1913-তে একটা নির্বাক চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, সেই জন্য কিন্তু এনাকে কি বলা হয়, ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় দাদা সাহেব ফালকেকে, ঠিক আছে। আচ্ছা, এটা আমি বললাম নির্বাক, আর আমাদের কোশ্চেনে বলেছে সবাক, তাহলে সবাক বললে আনসার কি করব, সবাক বলে আনসার হয়ে যাবে আলম আরা, ঠিক আছে। নির্বাক বললে রাজা হরিশ্চন্দ্র, সবাক বললে আলম আরা, এবং এই সালটাও কিন্তু মনে রাখতে হবে। দেখো এখানে 1913-তে, তো এই 13টা ঠিক উল্টে যাবে এখানে, এটা হয়ে যাবে 1931। ক্লিয়ার? 1931, 13টা দেখো উল্টে গিয়েছে, উল্টে গিয়ে কী হয়েছে 1931। এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এই জায়গাগুলো সবটাই কিন্তু মনে রাখতে হবে। ক্লিয়ার? আর এই আলম আরা অ্যাকচুয়ালি ছবিটার যে পরিচালক ছিলেন তার নাম কি বলো তো, তার নামটা একটু মনে রাখবে, আরদেশির ইরানি, ঠিক আছে। নামটা না মনে রাখলেও পারো, একটুখানি দেখে নাও, আরদেশির ইরানি, কিন্তু এইটা কিন্তু মনে রাখতে হবে, দাদা সাহেব ফালকের এইটা, ওকে। এবং এই জন্যই কিন্তু এনার এই স্মৃতি রক্ষার স্মরণে বা একটা কিন্তু চলচ্চিত্রে একটা প্রাইজ দেওয়া হয়, তোমরা জানো দাদা সাহেব ফালকে প্রাইজ কিন্তু দেওয়া হয়, এটাও থেকেও ইম্পর্টেন্ট আসে যে লাস্ট দাদা সাহেব ফালকে কে পেয়েছিল, ওকে। আচ্ছা, এই জিনিসগুলো মনে রাখতে হবে, এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশান বি। আচ্ছা, এখানে আমি আরও যদি একটা কথা বলি, আমি যদি এটা বললাম যে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র, আমি যদি বলি পশ্চিমবঙ্গের প্রথম সবাক চলচ্চিত্র কী হবে, পশ্চিমবঙ্গের প্রথম সবাক চলচ্চিত্র যদি জিজ্ঞাসা করে তখন কি করতাম, এটা বললাম তো ভারতের, ঠিক আছে। পশ্চিমবঙ্গের প্রথম সবাক চলচ্চিত্র কী হবে, কেউ জানো এটা কী হবে? তখন আমরা কিন্তু আনসার করব কি, জামাই ষষ্ঠী, ওকে, জামাই ষষ্ঠী, এটা কিন্তু মনে রেখো, এটা ইম্পর্ট্যান্ট, একটু মনে রেখো। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে বিখ্যাত গান ভজহরি মান্না কার গাওয়া? হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, কিশোর কুমার নাকি শ্যামল মিত্র? বিখ্যাত গান ভজহরি মান্না, এই গানটা কে গেয়েছেন? কী হবে এটা সঠিক আনসার, চারজনের মধ্যে কোনটা হবে? দেখো এখানে আমাদের এই মান্নাদের সম্পর্কে একটু জানতে হবে, হেমন্ত মুখোপাধ্যায় মান্নাদের সম্পর্কে আসলে সকলে তো জানো, কিশোর কুমার সম্পর্কেও জানো। তো এই যে ভজহরি মান্না আর এই যে মান্না দে, ঠিক আছে, এই মান্নাদের আমি যদি আসল নাম বলি, আমরা আলোচনা করছি মান্নাদের সম্পর্কে, মান্নাদের আসল নাম এটা কিন্তু নয়, ঠিক আছে। মান্নাদের আসল নাম কী বলো তো, আমি যদি এর আসল নামের কথা বলি, আমি যদি এর ডাক নামের কথা বলি, ঠিক আছে, আমি যদি এর জনপ্রিয় নামের কথা বলি, জনপ্রিয় নামের কথা বলি, তাহলে কি হবে? দেখো আসল নাম হচ্ছে প্রবোধ চন্দ্র দে, মান্নাদের আসল নাম প্রবোধ চন্দ্র দে। এর যদি ডাক নাম বলি, এই যে আমরা এখানেই পেয়েছি ভজহরি, ঠিক আছে, ভজহরি, ভজহরি
এর ডাক নাম অ্যান্ড জনপ্রিয় নাম অবশ্যই মান্না দে, যে নামে আমরা সবাই চিনি, ঠিক আছে, মান্না দে। তাহলে এই যে ভজহরি মান্না, এই গানটা অ্যাকচুয়ালি কার গাওয়া? মান্না দেরই গাওয়া। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের জন্য সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 4, শান্তিনিকেতনে পৌষ মেলা, এগুলো সব কিন্তু আমাদের ওই ইম্পর্টেন্ট, দেখো কালচার ফেস্টিভ্যাল, হ্যাঁ, মানে আমরা বলতে পারি যে ডান্স, ওয়েস্ট বেঙ্গল বা আমাদের ইন্ডিয়া রিলেটেড, সেই রিলেটেড কিন্তু প্রশ্ন, এবং এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে, আনসার কিন্তু করতে হবে। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট আমরা আলোচনা করছি এখানে। আমরা আজকে টোটাল 50টা প্লাস প্রশ্ন আলোচনা করব, ঠিক আছে, যেটা প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, 50টা প্লাস প্রশ্ন আলোচনা হবে, এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এক্সামে আসার মতো। চলো, এখানে বলছে কি, শান্তিনিকেতন পৌষ মেলা, শান্তিনিকেতনের পৌষ মেলা কে প্রবর্তন করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, নাকি গগনেন্দ্রনাথ ঠাকুর? কী হবে এটা সঠিক আনসার? পৌষ মেলার কথা বলছে এখানে। সো শান্তিনিকেতন এটা হয় সাধারণত, শান্তিনিকেতন মানে আমাদের সেই বীরভূমের কথা মনে পড়ে যায়, ঠিক আছে। শান্তিনিকেতনে পৌষ মেলা, পৌষ মেলা তারিখটা কত? তারিখটা হচ্ছে 7ই পৌষ, তাই তো, 7ই পৌষ, পৌষ মেলা। এবং এই পৌষ মেলাটা কেন হয়েছিল, এটার আনসার হবে অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতন পৌষ মেলাকে প্রবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুর। কেন এটা, এই পৌষ মেলাটা কেন হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, এই যে দেবেন্দ্রনাথ ঠাকুর দেখতে পাচ্ছ, দেবেন্দ্রনাথ ঠাকুর, এই দেবেন্দ্রনাথ ঠাকুর, এই দেবেন্দ্রনাথ ঠাকুর এই 7 পৌষ ব্রাহ্মধর্ম গ্রহণ করেছিলেন, ঠিক আছে। 7ই পৌষ ব্রাহ্মধর্ম গ্রহণ করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং সেই স্মরণে কিন্তু এই মেলার সূচনা হয়, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে এটি একটি সাংস্কৃতিক উৎসবে কিন্তু পরিণত হয়েছে। সুতরাং শান্তিনিকেতনে পৌষ মেলা কে প্রবর্তন করেন? অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর 7 পৌষ ব্রাহ্মধর্ম গ্রহণ করেন, তার সেই জন্য এটাকে একটা সাংস্কৃতিক উৎসবে পরিণত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। তো অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেনে আমরা যদি যাই, কলকাতায় প্রথম ট্রাম চলাচল কবে শুরু হয়? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমাদের কলকাতা রিলেটেড, প্রথম ট্রাম চলাচল কবে হয়েছিল? এখান থেকে তোমাদের আরও কয়েকটা জিনিস মনে রাখতে হবে। আমি যদি বলি প্রথম কলকাতায় ট্রাম, তো আমাদের মনে রাখতে হবে ট্রাম চলাচল। আমি যদি বলি প্রথম পাতাল রেল কবে চালু হয়, পাতাল রেল কবে চালু হয়, ঠিক আছে। আমি যদি বলি আমাদের পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চলাচল কবে হয়, ট্রেন চলাচল কী হবে সঠিক আনসার? এইগুলো আমাদেরকে জানতে হবে। দেখো, যদি পাতাল রেলের কথা বলি, সালটা মনে রাখতে হবে 1984, 1984 কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, টোটাল আমাদের ভারতের মধ্যে প্রথম পাতাল রেল বা মেট্রো চালু হয় আমাদের কলকাতাতে 1984-তে কিন্তু, ঠিক আছে। আর আমি যদি বলি ট্রেন, এটা পশ্চিমবঙ্গের কথা বলছি আমি, এটা ঠিক আছে, পশ্চিমবঙ্গের কথা বলছি আমি এখানে। ট্রাম চলাচল, পাতাল রেল বলে 1984, ট্রেন বললে কত হবে? ট্রেন তোমরা জানো 1900 না, এটা 1900 হবে না, একটুখানি ভুল হচ্ছে, এটা এটা হয়েছিল 1854-তে, ঠিক আছে। কলকাতা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রথম ট্রেন চলে 1854-তে, কোথায় বলো তো? হাওড়া টু হুগলি, হাওড়া টু হুগলি, ওকে। আচ্ছা, ট্রাম চলাচল, এখানে আমাদের কোশ্চেন আছে ট্রাম চলাচল, এটা হবে 1873, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটা আমি বললাম পশ্চিমবঙ্গের। আমি যদি বলি ভারতে ট্রেন চলাচলটা কবে হয়েছিল প্রথম, ভারতে প্রথম ট্রেন চলে কবে? ভারতে প্রথম ট্রেন চলে কবে? সালটা মনে রাখতে হবে। সালটা হচ্ছে এই যে 1854 বললাম পশ্চিমবঙ্গের, তার ঠিক 1 বছর আগে 1853, লর্ড ডালহৌসির সময়, তোমরা জানো লর্ড ডালহৌসিকে, সেই জন্য মানে ভারতের রেলপথের কিন্তু জনক বলা হয়, ঠিক আছে। তো এখানে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা চলেছিল বোম্বে টু থানে, বোম্বে টু থানে 1853-তে। ক্লিয়ার? নেক্সট, টোডা উপজাতির মানুষ ভারতের কোন অঞ্চলে দেখা যায়? ছোটনাগপুর মালভূমি, নীলগিরি পর্বত, আরাবল্লী পর্বত, নাকি হিমালয়ের পাদদেশ? কোথায় দেখা যায় টোডা উপজাতি? টোডা হয় একটা, আর একটা হয় কিন্তু টোটো, এটা মাথায় রেখো, টোটো কিন্তু আলাদা।
টোটো আর টোডা উপজাতির মানুষ ভারতের যে অঞ্চলে দেখা যায় সেটা হচ্ছে নীলগিরি পর্বত। নীলগিরি পর্বতে টোডা উপজাতির মানুষ দেখা যায়। এটা কোথায়? এটা সাধারণত তামিলনাড়ুতে পড়ে, তামিলনাড়ু। তাহলে যদি বলা হয় তামিলনাড়ু, তাহলে যদি টোডা উপজাতির মানুষ কোন রাজ্যে বাস করে এমন দেয়, তাহলে কিন্তু তামিলনাড়ু কিন্তু আনসার করবে। আর এই নীলগিরি পর্বতের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয় যে পশ্চিমঘাট পর্বত এবং পূর্বঘাট পর্বতের মিলনস্থল কোথায়, তখনও কিন্তু আনসার হবে এই নীলগিরি পর্বত। নীলগিরি পর্বতে কিন্তু পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতের মিলনস্থল, যেটা সাধারণত তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা রাজ্যের সংযোগস্থলে পড়ে যে জায়গাটা, ঠিক আছে। এবং এখানে প্রচুর পরিমাণে কফির চাষ হয় কিন্তু, ঠিক আছে। তো এই যে টোডা উপজাতির মানুষ ভারতের যে অঞ্চলে দেখা যায় সেটা হচ্ছে নীলগিরি পর্বত, যেটা তামিলনাড়ু বেসিক্যালি। ওকে, যদি তার রাজ্য দিয়ে দাও তাহলেও কিন্তু তামিলনাড়ু করবে। আর এই যে টোটো উপজাতির মানুষ যদি বলে, টোটো উপজাতির মানুষ কোথায় দেখা যায়? আমাদের পশ্চিমবঙ্গে দেখা যায়, পশ্চিমবঙ্গে। বিশেষ করে যদি স্পেসিফিক জায়গার নাম জিজ্ঞাসা করে পশ্চিমবঙ্গের কোথায়, আলিপুর দুয়ারে কিন্তু দেখা যায় টোটো উপজাতির মানুষ। যদি বলে লেপচা উপজাতির মানুষ কোথায় দেখা যায়, লেপচা কোথায়? আসামে, আসাম না, সিকিমে, ঠিক আছে। লেপচা কোথায় দেখা যায়? সিকিম। এই এই রিলেটেড প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, টোটো বললে পশ্চিমবঙ্গ, টোডা বললে তামিলনাড়ু, লেপচা বললে সিকিম। ক্লিয়ার? চলো। আচ্ছা, এই ছোটো নাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কী? এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে তো। ছোটো নাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কী, এবং এই যে ছোটো নাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? এই দুটো প্রশ্ন আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম, কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে। আর এই যে আমি বললাম যে নীলগিরি পর্বত হচ্ছে পশ্চিমঘাট পর্বত এবং পূর্বঘাট পর্বতের মিলনস্থল। পশ্চিমঘাট পর্বত এবং পূর্বঘাট পর্বত সম্পর্কে একটু জেনে রাখো। আমি যদি পশ্চিমঘাট পর্বতের অন্য নাম ও সর্বোচ্চ শৃঙ্গ কী, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে। সর্বোচ্চ শৃঙ্গ, এটা কিন্তু জেনে রাখতে হবে। পশ্চিমঘাট পর্বতের অন্য নাম ও সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক তেমনই আমি যদি বলি পূর্বঘাট পর্বতের অন্য নাম ও সর্বোচ্চ শৃঙ্গ কী, এগুলো কিন্তু জেনে রাখতে হবে। এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হয়। আমি যদি বলি পশ্চিমঘাট পর্বতের অন্য নাম কী বলো তো? সহ্যাদ্রি। এর অপর নাম হচ্ছে সহ্যাদ্রি পর্বত, ঠিক আছে। আর এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। এটা ভীষণ ইম্পর্টেন্ট। এই আনাইমুদি শুধুমাত্র পশ্চিমঘাট নয়, পশ্চিমঘাটের সঙ্গে সঙ্গে টোটাল দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। ওকে, অ্যান্ড পূর্বঘাট পর্বতের অপর নাম হচ্ছে মলয়াদ্রি। ওকে, মলয়াদ্রি। এবং এর হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলো তো? জিন্দা গাদা, যেটা বেসিক্যালি ওই আমাদের অন্ধ্রপ্রদেশের আরাকু ভ্যালি ওই জায়গাটায় পড়ে থাকে এই জিন্দা গাদা। ওকে, তো এই যে পশ্চিমঘাট পর্বত আর এই যে পূর্বঘাট পর্বত সম্পর্কে একটু জেনে রাখো। পশ্চিমঘাট পর্বতের অন্য নাম সহ্যাদ্রি, এর সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। পূর্বঘাট পর্বতের অন্য নাম মলয়াদ্রি, এর সর্বোচ্চ শৃঙ্গ জিন্দা গাদা। ওকে, আর এই ছোটো নাগপুর মালভূমি, এটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। নেক্সট প্রশ্ন, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ বিদ্রুপান্তক চরিত্র গড্ডালিকা বা লাম্বোদর কার সৃষ্টি? গড্ডালিকা বা লাম্বোদর এই চরিত্রটি কার সৃষ্টি? রাজশেখর বসু, প্রেমেন্দ্র মিত্র, শিবরাম চক্রবর্তী নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? কী হবে? সঠিক আনসার হয়ে যাবে এখানে রাজশেখর বসু। রাজশেখর বসুর ছদ্মনাম কী বলো তো? পরশুরাম, খুবই ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখতে হবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাজশেখর বসুর অন্য নাম বা ছদ্মনাম কি? পরশুরাম, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ক্লিয়ার? চলো আমরা এবার নেক্সট প্রশ্নে যাব। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি? হাবু শর্মা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম, ঠিক আছে। নেক্সট, কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন ব্রিটিশ শাসকের আমলে নির্মিত হয়েছে? লর্ড কার্জন, লর্ড ডালহৌসি, লর্ড রিপন নাকি লর্ড ক্যানিং? কার আমলে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল? সকলে তোমরা যাও ঘুরতে সেখানে। তো এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন শাসকের আমলে নির্মিত হয়েছিল? লর্ড রিপন, লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি নাকি লর্ড কার্জন? এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং এর সঙ্গে
আরও একটা জিনিস মনে রাখলে তোমাদের এটা মনে রাখতে সুবিধা হবে, আমাদের যে কলকাতাতে আছে জাতীয় গ্রন্থাগার, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল প্লাস জাতীয় গ্রন্থাগার, এই দুটোই একজন ব্যক্তির সময় হয়েছিল। কে সেটা? জাতীয় গ্রন্থাগার। এই দুটোরই কিন্তু লর্ড কার্জনের সময় হয়েছিল, কার্জন লর্ড কার্জন, ঠিক আছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং জাতীয় গ্রন্থাগার লর্ড কার্জনের সময় কিন্তু হয়েছিল। এবং যদি বলা হয় এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এর যে নকশাটা, অ্যাকচুয়ালি যে ডিজাইনটা তোমরা দেখেছো, ডিজাইনটা কে তৈরি করেছিল, এর নকশাটা কে তৈরি করে, নকশা বা ডিজাইন আমরা বলি, নকশাটা কে তৈরি করেছিল? উইলিয়াম এমারসন। যদি এটা অতটা ইম্পর্টেন্ট নয়, উইলিয়াম এমারসনের ডিজাইনটা তৈরি করেছিলেন, কিন্তু কার সময় বা কার আমলে তৈরি হয়েছিল সেটা হবে লর্ড কার্জন। অপশান এ হয়ে যাবে সঠিক আনসার, ঠিক আছে, লর্ড কার্জন। আর লর্ড রিপনকে কিন্তু স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক বলা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক কিন্তু বলা হয়, খুবই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। এই লর্ড রিপনের সময় কয়েকটি ঘটনা কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটি ঘটনা আছে যেটা আমাদেরকে মনে রাখতে হবে। অ্যান্ড লর্ড ক্যানিংয়ের সময় কিন্তু সেই আমরা জানি লর্ড ক্যানিংয়ের সময় কী কী হয়েছিল, যে ঘটনাগুলি ঘটেছিল সেগুলো মনে রাখতে হবে মহাবিদ্রোহের সময়। তারপরে এই লর্ড ক্যানিং ছিল ভারতের প্রথম ভাইসরয়, তারপরে শেষ মানে পরাধীন ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল ছিল, ঠিক আছে। এবং এনার সময় কিন্তু মহাবিদ্রোহ হয়েছিল 1857। এই ঘটনাগুলো মনে রাখতে হবে, সেগুলো কিন্তু ইতিহাস রিলেটেড হয়ে থাকে। আর এখানে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং জাতীয় গ্রন্থাগার লর্ড কার্জনের সময় কিন্তু তৈরি হয়েছিল। যেমন এখান থেকে একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, যে এশিয়াটিক সোসাইটি কার সময় তৈরি হয়েছিল? এশিয়াটিক সোসাইটি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। কী হবে এশিয়াটিক সোসাইটি? তখন কিন্তু হবে উইলিয়াম জোনস, তাই তো। কোথায় এটা? আমাদের কলকাতাতে উইলিয়াম জোনস, এই নামটাও কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে বনবিবি কোন অঞ্চলে লৌকিক দেবী হিসেবে পূজিত হন? বনবিবি কোন অঞ্চলের লৌকিক দেবী হিসেবে পালিত হয়? পুরুলিয়া, সুন্দরবন, দার্জিলিং নাকি মুর্শিদাবাদ? এটার সঠিক আনসার হবে অপশান বি, সুন্দরবন। সুন্দরবনের বনবিবি অ্যাকচুয়ালি মানে এটা মেনে চলে যে তিনি হচ্ছেন সুন্দরবন মানুষের রক্ষাকর্ত্রী দেবী বলে বিশ্বাস করা হয় এবং এনাকে সেইভাবেই মানা হয়। এখানে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এনাকে মানেন এবং এনাকে পুজো করেন। কেন? কারণ এনাকে বললাম যে রক্ষাকর্ত্রী হিসেবে। দেখো সুন্দরবন মানুষজন প্রধান ওদের জীবিকা নির্বাহ কী করে? সাধারণত ওরা মাছ ধরে, মাছ ধরে বা কাঠ ভাঙে, মধু সংগ্রহ করে, মধু সংগ্রহ করে, ঠিক আছে। এইসব করে মোটামুটি ওদের জীবিকা নির্বাহ করে। তো এইসব করতে গেলে ওদেরকে অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে হয় বা বাঘের সম্মুখীন হতে হয়। তো তারা যাওয়ার আগে এই যে বনবিবি এনাকে পুজো করে যান, যাতে তিনি তাদেরকে রক্ষা করেন কোনো রকম বিপদের হাত থেকে, ঠিক আছে। তো সেজন্য কিন্তু যাতে জঙ্গলে নিরাপদে কাজ ও জীবিকা রক্ষার জন্য তাকে মানে করা যায়, তার জন্য তারা কিন্তু সেই বনবিবিকে পুজো করে বাড়ির থেকে বের হন। এবং এটা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মানে, শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ না, সাউথ 24 পরগনা না, বাংলাদেশেরও কিন্তু যে জায়গাটা অ্যাকচুয়ালি সুন্দরবনের আন্ডারে পড়ে তারাও কিন্তু এটা মেনে চলে। সুতরাং এটা হবে অপশান বি, বনবিবি কোন অঞ্চলে লৌকিক দেবী হিসেবে পূজিত হন? তিনি হবে অপশান বি, সুন্দরবন। এবং সেই হাসনাবাদের একটা ব্রিজ আছে, হাসনাবাদ ব্রিজ, তোমরা জানো, অনেকে হয়তো জানো না, যারা এদিকে বাড়ি তারা জানবে। হাসনাবাদ ব্রিজের নামও কিন্তু বনবিবি সেতু, ঠিক আছে, বনবিবি সেতু হাসনাবাদ ব্রিজের নাম, মানে ওই সুন্দরবন অঞ্চলে যাওয়ার আগে ব্রিজটা পড়ে, ঠিক আছে, হাসনাবাদ ব্রিজ। নেক্সট হচ্ছে বিখ্যাত বাঁশরিয়া পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? পান্নালাল ঘোষ কিসের সঙ্গে যুক্ত? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষাতে অনেকবার এসছে এই প্রশ্ন। এর সঙ্গে সঙ্গে আরও একটা নাম মনে রাখতে হবে, পান্নালাল ঘোষের সঙ্গে সঙ্গে আরও একটা নাম মনে রাখতে হবে, সেটা কি? হরিপ্রসাদ চৌরাসিয়া, ঠিক আছে, হরিপ্রসাদ চৌরাসিয়া। এই দুজনেই কিন্তু পান্নালাল ঘোষ, হরিপ্রসাদ চৌরাসিয়া দুজনেই কিসের সঙ্গে যুক্ত? দুজনাই বাঁশি বাজান, দুজনে বাঁশির সঙ্গে যুক্ত। সুতরাং
এখানের আনসার হয়ে যাবে অপশান বি। বাঁশিবাদক হচ্ছে হরিপ্রসাদ চৌরাশিয়া অ্যান্ড পান্নালাল ঘোষ, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট নাম বাঁশির জন্য বিশেষ করে। তো নাম দুটো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। সঙ্গে সঙ্গে আমাদের এখান থেকে এই যে বিভিন্ন বাদক রিলেটেড বা বিভিন্ন এই যে সেতার বাদক, শরৎ বাদক, এদের নামগুলো কিন্তু মনে রাখতে হবে। পরীক্ষাতে এখান থেকেও কিন্তু প্রশ্ন হয় এবং হয়েছে, এর আগে অনেকবারই হয়েছে, পরীক্ষাতে এক্সামে এসছে। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে। যেমন আমি যদি এখানে এর কথা বলি, শরৎ বাদক তোমরা দেখতে পাচ্ছ, বিখ্যাত একজন শরৎ বাদকের নাম কি, যেটা পরীক্ষাতে কিন্তু বারবার আসে। বিখ্যাত একজন শরৎ বাদকের নাম হচ্ছে আমজাদ আলী খা। ঠিক আছে, আমজাদ আলী। আমজাদ আলী খা, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে শরৎ বাদকের সঙ্গে আরও একজনের নাম মনে রাখতে হবে, আমজাদ আলী খাঁয়ের সঙ্গে আলী আকবর খা। আলী আকবর খা, এনার নামটাও কিন্তু মনে রাখতে হবে একটু। আমজাদ আলী খা, আলী আকবর খা। এবং সেতারের সঙ্গে যুক্ত পণ্ডিত রবিশঙ্করের নাম কি করে ভুললে হবে? পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর, ঠিক আছে। সেতারের সঙ্গে যুক্ত পণ্ডিত রবিশঙ্কর। নিখিল ব্যানার্জি, খুবই ইম্পর্টেন্ট, নিখিল ব্যানার্জি। এইগুলো পরীক্ষার সঙ্গে মানে সেতারের সঙ্গে সম্পর্কিত এবং পরীক্ষাতে কিন্তু এগুলো আসে। ঠিক আছে, তারপরে এখান থেকে আরও মনে রাখতে হবে ওস্তাদ আলী। ওস্তাদ আলী খুবই ইম্পর্টেন্ট এই নামগুলো। সেতারের সঙ্গে সানাইয়ের সঙ্গে যুক্ত আছে কে বলো? সানাই, সানাইয়ের সঙ্গে একটা নাম মনে রাখবে অবশ্যই, বিসমিল্লা খাঁ। বিয়েবাড়িতে যার সানাই বাজে, ঠিক আছে, বিসমিল্লা খান, সানাইয়ের সঙ্গে কিন্তু যুক্ত একজন নাম। তবলা, তবলার সঙ্গে যুক্ত জাকির হোসেন, নামটা খুবই ইম্পর্টেন্ট, জাকির হোসেন। তবলার সঙ্গে যুক্ত জাকির হোসেন, সঙ্গে আল্লাহ রাখা, এই নামগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। আর একটা সারেঙ্গি বলে একটা হয়, নামটা মনে রাখো। সারেঙ্গির সঙ্গে যুক্ত ওস্তাদ বিন্দা, বিন্দা, এখানে একটা নাম মনে রাখবো, ওস্তাদ বিন্দা খান। ওকে, সানাইয়ের সঙ্গে বিসমিল্লা খান খুবই ইম্পর্টেন্ট। তবলার সঙ্গে জাকির হোসেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সারেঙ্গের সঙ্গে ওস্তাদ বিন্দা খা। শরদের সঙ্গে আমজাদ আলী, আলী আকবর। সেতারের সঙ্গে পণ্ডিত রবিশঙ্কর, নিখিল ব্যানার্জি। অ্যান্ড বাঁশির সঙ্গে পান্নালাল ঘোষ অ্যান্ড হরিপ্রসাদ চৌরাশিয়া, খুবই ইম্পর্টেন্ট। অপশান বি সঠিক আনসার। নেক্সট হচ্ছে ভারতের কোন নৃত্যশৈলীটি সবচেয়ে প্রাচীন বলে মনে করা হয়? এখানে তোমরা জানো আমাদের 8টি ক্লাসিক্যাল যে ডান্স ফর্ম আছে তাদের মধ্যে এইগুলো পড়ে, এই যে ভারতনাট্যম, কত্থক, ওড়িশি, মোহিনী আট্টম, ঠিক আছে, তারপরে হচ্ছে মণিপুরি, ওকে, কুচিপুড়ি, এইগুলো আছে। তো মোটা এইভাবে 8টা আছে। তো এদের মধ্যে কোনটাকে সবথেকে প্রাচীন বলে মনে করা হয়? সঙ্গে সঙ্গে এখান থেকে আরও মনে রাখতে হবে এই মানে নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত কয়েকটা ইম্পর্টেন্ট নাম। তো এখানে আমি যদি বলি ভারতনাট্যমের কথা যদি বলি আগে, ভারতনাট্যমের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি কি হবে? দেখো, ভারতনাট্যমের সঙ্গে যুক্ত যে নামটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং মনে রাখতে হবে সেটা হচ্ছে রুক্মিণী দেবী। রুক্মিণী দেবী, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এনার নাম। মল্লিকা সারাভাই, মল্লিকা সারাভাই, মৃণালিনী সারাভাই, মৃণালিনী সারাভাই, খুবই ইম্পর্ট্যান্ট এই নামগুলো। সঙ্গে যামিনী কৃষ্ণমূর্তি একটু মনে রাখতে হবে, যামিনী কৃষ্ণমূর্তি, ঠিক আছে। এই 4টে নাম খুবই ইম্পর্ট্যান্ট, রুক্মিণী, মল্লিকা, মৃণালিনী অ্যান্ড যামিনী কৃষ্ণমূর্তি। এখান থেকে এই যে যামিনী কৃষ্ণমূর্তি আর এই যে মল্লিকা সারাভাই, এরা দুজন ভারতনাট্যমের সঙ্গে যুক্ত, আবার এরা দুজন কিন্তু কিসের সঙ্গে যুক্ত? কুচিপুড়ি নাট্যের সঙ্গেও কিন্তু এরা যুক্ত, ঠিক আছে। আচ্ছা, আমি যদি ওড়িশি নামের কথা বলি, ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষাতে আসে।
ওড়িশি নাচের সঙ্গে যুক্ত বা এই যে নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত কয়েকজন নাম, কেলুচরণ মহাপাত্র, কেলুচরণ মহাপাত্র খুবই ইম্পর্টেন্ট। সঙ্গে নাম মনে রাখতে হবে সোনাল মানসিং, সোনাল মানসিং। তারপরে এখান থেকে আরও একটা নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে সংযুক্তা পানিগ্রাহী, এনার নামটা, এই তিনটে নাম খুবই ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, ওড়িশের ক্ষেত্রে, ঠিক আছে। সংযুক্তা পানিগ্রাহী। আচ্ছা, ওড়িশি গেল, ভারতনাট্যম গেল, আর কুচিপুড়ির জন্য এই দুটো নাম মনে রাখবে, যামিনী কৃষ্ণমূর্তি অ্যান্ড মল্লিকা সারাভাই, আমি আর লিখলাম না, এটা তো বলেই দিলাম। অ্যান্ড কথাকলির সঙ্গে যুক্ত, কথাকলির সঙ্গে যুক্ত কয়েকজনের নাম আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে কনক রেলে, কনক রেলে, কথাকলির সঙ্গে কনক রেলে। অ্যান্ড রীতা গাঙ্গুলি, রীতা গাঙ্গুলি অতটা ইম্পর্টেন্ট নয়, কনক রেলেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। রীতা গাঙ্গুলি, কনক রেলে, রীতা গাঙ্গুলি হচ্ছে গোপীনাথন, এই নামটা ইম্পর্টেন্ট। যে কোনো একটা কিন্তু দিয়ে দিতে পারে, আমি ওই জন্য কিন্তু তোমাদের সঙ্গে লিখে লিখে শেয়ার করছি। অ্যান্ড কত্থকের সঙ্গে, কত্থকের সঙ্গে অবশ্যই বিরজু মহারাজ, বিরজু মহারাজ, লাচ্চু মহারাজ, ঠিক আছে, বিরজু মহারাজ, লাচ্চু মহারাজ, শম্ভু মহারাজ, শম্ভু মহারাজ দিয়ে যা আসবে সব কত্থক করে দেবে, ঠিক আছে। এই নামগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, যেগুলো লিখে দিলাম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু আসে। তো এখানে অ্যাকচুয়ালি যে নৃত্যশৈলীটি সবচেয়ে প্রাচীন বলে মনে করা হয় সেটা হচ্ছে ভারতনাট্যম। ভারতনাট্যম কোথায় দেখা যায়, কোথায় প্রচলিত, তামিলনাড়ু, আমি শর্টে লিখলাম TN। ওকে, কত্থক কোথায় দেখা যায়, বিশেষ করে উত্তর ভারত, বা যদি ইউপি থাকে ইউপি করবে, ঠিক আছে। ওড়িশি কোথায়, এটা তো ওড়িশাতে, বলার কিছু নেই। মোহিনীআট্টম, আর হচ্ছে মোহিনীআট্টম এটা আমাদের কেরালাতে, ঠিক আছে, কেরালাতে। মোহিনীআট্টমে আরও একটা আছে, মোহিনীআট্টম অ্যান্ড কথাকলি, এই দুটো হচ্ছে কেরালাতে, ঠিক আছে। মোহিনীআট্টম অ্যান্ড কথাকলি কেরালাতে। কুচিপুড়ি যেটা বলছিলাম সেটা এখানে নেই, এটা কুচিপুড়ি কোথায়, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, AP লিখলাম, অন্ধ্রপ্রদেশ। এই কুচিপুড়ির সঙ্গে যুক্ত কিন্তু এই দুজন, মল্লিকা সারাভাই, যামিনী কৃষ্ণমূর্তি। ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন শহরকে হস্তচালিত তাঁতশিল্পের কেন্দ্র বা ম্যানচেস্টার বলা হয়? বিষ্ণুপুর, শান্তিপুর, শ্রীরামপুর নাকি ধনেখালি? সঠিক আনসার কী হবে? শান্তিপুর। নদিয়ার শান্তিপুর কিন্তু বস্ত্রশিল্পে বা তাঁত শিল্পে, বা এখানকার তাঁত বা শাড়ি কিন্তু খুবই নাম করা, সেই জন্য এটাকে বলা হয় হস্তচালিত তাঁত শিল্পের কেন্দ্র বা ম্যানচেস্টার বলা হয়। আচ্ছা, এই ধনেখালি নামটা মনে রাখবে, ধনেখালি কিসের জন্য বিখ্যাত, এটা কোনো একটা পরীক্ষাতে এসেছিলো। এই ধনেখালিও কিন্তু তাঁত শিল্পে বিখ্যাত, তাঁত শিল্পের জন্য প্রসিদ্ধ। কিন্তু এখানে যদি এই যে প্রধান কেন্দ্র যদি বলে বা ম্যানচেস্টার বলে, তখন কিন্তু শান্তিপুর, মানে ধনেখালির থেকে শান্তিপুরটা বেশি নাম, সেজন্য এটাকে ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড যদি তাঁত শিল্পের বা ধনেখালি কিসের জন্য বিখ্যাত, সেটাও কিন্তু তাঁত শিল্পের, সেটাও একটু মনে রাখতে হবে, ঠিক আছে। শান্তিপুর কোথায়, নদিয়াতে আছে আমাদের। নেক্সট হচ্ছে ইউনেস্কো দ্বারা স্বীকৃত ছৌ নাচের কয়টি প্রধান শৈলী আছে? ইউনেস্কো দ্বারা স্বীকৃত ছৌ নাচের কয়টি প্রধান স্বীকৃতি আছে? 2টি, 3টি, 4টি অ্যান্ড 5টি। সেটা হচ্ছে কি কি আছে বলো তো? পুরুলিয়া, ছৌ নাচ সাধারণত পুরুলিয়াতে দেখা যায়, আমরা জানি। পুরুলিয়া, আর একটা হয় সরাইকেল্লা, সরাইকেল্লা। এগুলো এই যে ইউনেস্কোর দ্বারা ছৌ নাচের কয়েকটি প্রধান শৈলীর কথা বলছি, ঠিক আছে। পুরুলিয়া, সরাইকেল্লা, আর একটা হয় ময়ূরভঞ্জ। ওকে, ময়ূরভঞ্জ। এই টোটাল কটা হলো? 3টি, অপশান বি। নেক্সট হচ্ছে বিখ্যাত গান বাংলার মাটি বাংলার জল কার রচনা? কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি দ্বিজেন্দ্রলাল রায়? বাংলার মাটি বাংলার জল, এটার সঠিক আনসার অবশ্যই সকলেই জানো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান বাংলার মাটি বাংলার জল। কাজী নজরুল ইসলামের এরকম কি কি গান আছে, কয়েকটি ইম্পর্টেন্ট বলো তো দেখি, মনে পড়ছে? কারার ওই লৌহ কপাট, কার গান এটা? কাজী নজরুল ইসলামের। রজনীকান্ত সেন কি? মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই,
মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, কার এটা? রজনীকান্ত সেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলা যান। দ্বিজেন্দ্রলাল রায়ের কি? দ্বিজেন্দ্রলাল রায়ের আছে ওরে গৃহবাসী, ঠিক আছে। তারপরে ধনধান্যে পুষ্পে ভরা দ্বিজেন্দ্রলাল রায়ের, আমি আর লিখলাম না, এগুলো ইম্পর্টেন্ট। বিশেষ করে রজনীকান্ত সেনের এটা ইম্পর্টেন্ট, বাংলার মাটি বাংলার জল এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। নেক্সট প্রশ্নে আমরা যাব, ভারতের প্রথম সিনেমা হল কোনটি যা কলকাতার প্রতিষ্ঠিত হয়েছিল? চ্যাপলিন সিনেমা, গ্লোব সিনেমা, এলিফ্যান্টস্টোন পিকচার প্যালেস নাকি মিনার্ভা? ভারতের প্রথম সিনেমা হল যেটা আমাদের কলকাতাতে তৈরি হয়েছিল সেটা হচ্ছে এলিফ্যান্টস্টোন পিকচার প্যালেস, যার বর্তমান নাম, এর বর্তমান নাম কি বলো তো? এখন বর্তমান নাম হচ্ছে চ্যাপলিন, বর্তমান নাম চ্যাপলিন। ওকে, এটাই কিন্তু প্রথম এলিফ্যান্টস্টোন পিকচার প্যালেস, অপশান সি হবে সঠিক আনসার। নেক্সট হচ্ছে বিখ্যাত মধুবনী চিত্রশিল্পী, এই তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই ধরনের শিল্প। হ্যাঁ, ভারতের কোন রাজ্যের ঐতিহ্য মধুবনী শিল্প? স্টার মেরে রাখো, পরীক্ষাতে আসছে এবং এসেছে। এটা কোন রাজ্যের? পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার নাকি রাজস্থান? মধুবনী চিত্রশিল্প বিহারের একটা ঐতিহ্য, বিহারের শিল্প নাম করা মধুবনী চিত্র। এই ধরনের এই যে চিত্র তোমরা দেখতে পাচ্ছ, ছবিতে একটা ছবি দিয়ে দিয়েছি, ঠিক আছে। রাজস্থানের ক্ষেত্রে, রাজস্থানের দেখো এই যে যেমন পশ্চিমবঙ্গের, রাজস্থানের যেমন পুষ্কর মেলা কিন্তু খুবই নাম করা, ঠিক আছে। পুষ্কর মেলা খুবই নাম করা, এটা মনে রাখতে হবে। বিহারের সঙ্গে যেমন আমি বললাম মধুবনী চিত্রশিল্পী, যদি এখানকার একটা উৎসবের কথা বলি সেটা হচ্ছে সোনপুর মেলা। যেমন পুষ্কর মেলা রাজস্থানের, বিহারে কিন্তু সোনপুর মেলা। সাধারণত এখানে পশুদের মেলা হয়, গবাদি পশুদের মেলা হয়, সোনপুর মেলা যেটা বিহারে কিন্তু, আর পুষ্কর মেলা বললে কিন্তু রাজস্থানে, ঠিক আছে। আর মধুবনী চিত্রশিল্প বিশেষ করে ইম্পর্টেন্ট, এটা কোথায়? বিহারের, অবশ্যই অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে তাসের দেশ নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছিলেন? জগদীশচন্দ্র বসু। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ইম্পর্টেন্ট নাটক, গুরুত্বপূর্ণ নাটক তাসের দেশ, কাকে উৎসর্গ করেছিলেন? জগদীশচন্দ্র বসু নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র নাকি অরবিন্দ? এটা নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন তাসের দেশ নাটকটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভারতের কোন মন্দিরটি ব্ল্যাক প্যাগোডা? খুবই সিম্পল একটা প্রশ্ন। ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত কোনটা? অবশ্যই কোনটা? জগন্নাথ মন্দির না, কোণার্কের সূর্য মন্দির, অপশান বি হবে সঠিক আনসার। জগন্নাথ মন্দির এটাও আমাদের ওড়িশাতে আছে, কোথায়? পুরীতে আছে, পুরীতে আছে ওড়িশার। কোণার্ক মন্দিরটা কোথায় আছে? এটাও আছে আমাদের ওড়িশাতে, কিন্তু এটা আছে ভুবনেশ্বরের ওই দিকটায়, ঠিক আছে। কোণার্ক মন্দিরটা আছে পুরীতে। আচ্ছা, একটুখানি উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, কোনটা কোথায় আমি একটু গুলিয়ে ফেলছি। আচ্ছা, কোণার্ক মন্দিরটা পুরীতে আছে, হ্যাঁ, কোণার্ক সূর্য মন্দির এটা পুরীতে আছে। আর এই যে লিঙ্গরাজ মন্দির এটাও আমরা ওড়িশাতেই দেখতে পাবো, বাট এটা আছে ভুবনেশ্বরে, ঠিক আছে, এটা আছে ভুবনেশ্বরে। আর কোণার্কের সূর্য মন্দির এটা পুরীতে, আর লিঙ্গরাজ মন্দির এটা ভুবনেশ্বরে, আর জগন্নাথ মন্দিরটা এটাও পুরীতেই আছে, ক্লিয়ার। আর মীনাক্ষী মন্দিরটা কোথায় আছে বলো তো? মীনাক্ষী মন্দিরটা কোথায় আছে? মীনাক্ষী মন্দির, মীনাক্ষী কোথায়? তামিলনাড়ুতে, তামিলনাড়ুতে আছে মীনাক্ষী মন্দির। এখান থেকে আরও একটা ইম্পর্টেন্ট মন্দির মনে রাখতে হবে অবশ্যই, রঙ্গনাথ স্বামী, রঙ্গনাথ স্বামী, রঙ্গনাথ স্বামী টেম্পল কোন রাজারা নির্মাণ করে? এটা প্রশ্ন হয়, এটাও তামিলনাড়ু, টিএন। কোন রাজারা নির্মাণ করেন? এটা চোল রাজারা নির্মাণ করে, এটা প্রশ্ন হয়, ঠিক আছে। চোল রাজারা নির্মাণ করে, চোল রাজারা নির্মাণ করে তামিলনাড়ুর রঙ্গনাথ স্বামী মন্দির। মীনাক্ষী মন্দির এটাও তামিলনাড়ুতে। আর এই বাকি তিনটে এই যে দেখছো কোণার্ক, জগন্নাথ, লিঙ্গরাজ, এগুলো সব ওড়িশাতে। নেক্সট প্রশ্নে আমরা যাব। নেক্সট প্রশ্নে হচ্ছে পটচিত্র কথাটির আক্ষরিক অর্থ কী? এই দেখো এখানেও একটা ছবি দিয়েছি, পটচিত্র, ঠিক আছে, যেটা মাটির পুতুল নাকি কাপড়ের উপর চিত্র নাকি দেওয়াল আঁকা ছবি নাকি পাথরে খোদাই ছবি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ পটচিত্র সাধারণত এই যে কাপড়ের উপরে কিন্তু ছবি আঁকা হয়, এই ধরনের ছবি আঁকা, এই যে তোমরা দেখতে পাচ্ছ পটচিত্র, এটাকে, এটা বাংলার একটা ঐতিহ্য, বাংলার একটা চিত্রশিল্প, এটা কাপড়ের উপর চিত্র, অপশান বি হবে সঠিক আনসার, ঠিক আছে। পটচিত্র কাপড়ের
উপরে কিন্তু আঁকা হয়। এবং এই চিত্রের যদি আমি বলি, বেশ যদি এর থিম যদি বলি, এটা কি বিষয়ে অ্যাকচুয়ালি রচনা করা হয়, এর থিমগুলো সাধারণত কিসের হয়ে থাকে বলো তো? সাধারণত কোনো ধর্মীয় কাহিনী, ওকে, ধর্মীয় কাহিনী অনুসারে হয়, বা আমরা বলতে পারি পুরাণ রিলেটেড, বা আমরা বলতে পারি কোনো লোকগাথা। এইগুলো হচ্ছে এদের থিম হয়, মানে এর উপরে বেস করে এরা বিভিন্ন ছবি আঁকেন, এবং এই ছবিগুলো দেখিয়ে দেখিয়ে গানের আকারে এই ছবিগুলো দেখানো হয়, গানের আকারে এই ছবিগুলোকে কিন্তু দেখানো হয়, যেটাকে বলা হয় পটচিত্র বা পটশিল্প, ঠিক আছে। এবং এই গান গেয়ে গেয়ে এই চিত্র দেখিয়ে গল্প শোনানো হয়, এটাকে বলা হয় পটের গান। এটা সাধারণত আমাদের পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য। বিশেষ করে যদি স্পেসিফিক জায়গার নাম বলি, সেটা হচ্ছে পিংলা, ঠিক আছে। এটা কিন্তু পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য, পিংলা। সেটা কোথায়? এটা ওড়িশাতেও দেখা যায়, পটচিত্র ওড়িশাতেও দেখা যায়, কিন্তু বাংলার ক্ষেত্রে পিংলাতে দেখা যায়, যেটা আমাদের বলতে পারি কোথায়, পশ্চিম মেদিনীপুরে পড়ে, ঠিক আছে। পশ্চিম মেদিনীপুর, দয়হস্যি হবে, যাই হোক, পশ্চিম মেদিনীপুরে পড়ে, জায়গাটার নাম হচ্ছে পিংলা। তাছাড়া এমনি বীরভূম বাঁকুড়াতেও কিন্তু দেখা যায়, ওকে। এটা হচ্ছে পটচিত্র, ইম্পর্টেন্ট, কিন্তু প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী কে? মহাদেবী বর্মা, আশাপূর্ণা দেবী, অমৃতা প্রীতম, নাকি মহর্ষেতা দেবী? নাম শুনেছো তোমরা, নাম শুনেছো একটা উপন্যাস, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের নাম শুনেছো, যেটা মোটামুটি 1976-এ লেখা হয়েছিল। এবং এই প্রথম প্রতিশ্রুতি নাটকের জন্য 1976-এ জ্ঞানপীঠ পুরস্কার লাভ করে। জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার, ভারতের সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। এবং এই প্রথম প্রতিশ্রুতির জন্য 1976-এ জ্ঞানপীঠ পুরস্কার লাভ করে, তার নাম হচ্ছে আশাপূর্ণা দেবী। অপশান বি হবে সঠিক আনসার। দেখো, মহর্ষেতা দেবী, অরণ্যের অধিকার, তোমরা এর লেখা বই পড়েছো, অরণ্যের অধিকার, তো ইনিও কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, কিন্তু ইনি পেয়েছেন 1996-এ, 1996-তে, ইনি পেয়েছেন 76-এ, এই জন্য ইনি আগে পেয়েছেন, তাই এনাকে যেহেতু বলেছে এখানে প্রথম কথাটা বলে দিয়েছে, তাই আনসার হবে কিন্তু আশাপূর্ণা দেবী, ঠিক আছে। আশাপূর্ণা দেবী হবে সঠিক আনসার। মহর্ষেতা দেবীও পেয়েছেন, তিনি পেয়েছেন 96-তে, ওকে। এই মহর্ষেতা দেবী কিন্তু আরও অনেকগুলো প্রাইজ পেয়েছেন। মহর্ষেতা দেবী, তিনি সাহিত্য একাডেমি পেয়েছেন, ঠিক আছে, সাহিত্য একাডেমি পেয়েছেন। তিনি পেয়েছেন রামন ম্যাগসেসাই, এইটা ইম্পর্টেন্ট, রামন ম্যাগসেসাই পেয়েছেন কত সালে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, 1997-এ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। মহর্ষেতা দেবী রামন ম্যাগসেসাই পেয়েছেন 1997-তে, ঠিক আছে। তিনি পদ্মবিভূষণও পেয়েছেন 2006 সালে, ওকে। এগুলো একটু মনে রাখতে হবে। চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে, ডুগডুগি বা আনন্দ লহরী বাদ্যযন্ত্রটি কোন গানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত? ডুগডুগি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডুগডুগি, অনেকে দেখেছো তোমরা, বাট রিসেন্ট যুগের ছেলে মেয়ে হয়তো নাও দেখতে পারে। তো এটা কোন গানের সঙ্গে জড়িত? বাউল, ঝুমুর গান, ভাটিয়ালি, নাকি কীর্তন? এটা কোন গানের সঙ্গে যুক্ত? বাউল গানের সঙ্গে যুক্ত, ডুগডুগি বা আনন্দ লহরী, ঠিক আছে, বাউল গানের সঙ্গে এটা যুক্ত কিন্তু। নেক্সট হচ্ছে, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত রত্ন প্রথম কোন বিদেশি নাগরিক পেয়েছিলেন? ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান হচ্ছে আমাদের কি? ভারত রত্ন। আর যদি বলা হয় সামরিক সর্বোচ্চ সামরিক সম্মান কি? সর্বোচ্চ সামরিক সম্মান এটা হচ্ছে অসামরিক। আর সর্বোচ্চ সামরিক বললে কি হবে, এটা বলো। তো এখানে দেখো, নেলসন ম্যান্ডেলা এও ভারতরত্ন পেয়েছে, মাদার টেরেসা এও ভারতরত্ন পেয়েছে, আব্দুল গফর খান এও ভারতরত্ন পেয়েছেন, এবং তিনজনেই বিদেশি, আমাদের দেশের নন। বারাক ওবামা পেয়েছে না, মনে হয় আমার জানা নেই, মনে হয় পায়নি, যাই হোক। তো এদের তিনজনের মধ্যে কে আগে পেয়েছে? এদের তিনজনের মধ্যে যে আগে পেয়েছে সে হচ্ছে খান আব্দুল গফর খান। অপশান সি হবে সঠিক আনসার। যে লাল কোর্তা বাহিনী গঠন করেছিল আমাদের স্বাধীনতা আন্দোলনে, যে বিশেষ ভূমিকা পালন করেছিল, খান আব্দুল গফর খান লাল কোর্তা বাহিনী গঠন করে পশ্চিম ভারতের দিকটাই সাধারণত। তো এই খান আব্দুল গফর খানকে কিন্তু ভারতরত্ন দেওয়া হয়েছিল।
তারপরে নেলসন ম্যান্ডেলাও পেয়েছে, মাদার টেরেসাও পেয়েছিল। মাদার টেরেসা পেয়েছিল ভারতরত্ন 1980-তে পেয়েছিল, আর 1979 মানে এই 80-র এক বছর আগে 79-তে এ কিন্তু আবার নোবেল প্রাইজও পেয়েছিলেন মাদার টেরেসা। ঠিক আছে, তো এখানে আমাদের আনসার হয়ে যাবে খান আব্দুল গফর খান। আর এটা যেটা বললাম সর্বোচ্চ সামরিক সম্মান কী হবে, পরমবীর চক্র, তাই না? পরমবীর চক্র, যেটা আমাদের সেনাবাহিনীর সঙ্গে রিলেটেড, ওদেরকে দেওয়া হয় সাহসিকতার জন্য। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি, বাউল, গৌড়ীয় নৃত্য, ছৌ নাচ নাকি বৃতা নাচ? মানে স্পেসিফিকভাবে যদি রাজ্যের মানে কোনো কিন্তু মানে এরকম একটাই নৃত্য যেটাই হচ্ছে পশ্চিমবঙ্গের অ্যাকচুয়ালি রাজ্য নৃত্য এইভাবে কিন্তু নেই, কিন্তু যেটা ধরা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, সেটা হচ্ছে ছৌ নাচ। ছৌ নাচটাই মানে পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্য হিসেবে ধরা হয়। অপশান সি হবে সঠিক অ্যান্সার, যেটা সাধারণত পুরুলিয়া অঞ্চলে দেখা যায়। তোমরা পুরুলিয়ায় যারা ঘুরতে যাও জানো, সেখানে সেই মুখোশ পরে যে নাচ হয়, সেই মুখোশও কিন্তু সেখানে পাওয়া যায়। মুখোশ গ্রাম বলে একটা জায়গা আছে পুরুলিয়াতে। ঠিক আছে, নেক্সট। ভারতের সিনেমা জগতের জনক কাকে বলা হয়? এটা নিয়ে আমরা একবার আলোচনা করেছি। সিনেমা জগতের জনক দাদা সাহেব ফালকে, রাজা হরিশ্চন্দ্র, প্রথম নির্বাক চলচ্চিত্র। ঠিক আছে, রাজা হরিশ্চন্দ্র কত সাল, 1913। তো এই দাদা সাহেব ফালকেকে বলা হয় সিনেমা জগতের জনক। ওকে, সত্যজিৎ রায়েরও কিন্তু অনেক অবদান সিনেমা জগতে, তোমরা জানো, কিন্তু দাদা সাহেব ফালকেকে বলা হয় সিনেমা জগতের জনক। 1913-তে রাজা হরিশ্চন্দ্র প্রকাশ পায়। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত ছৌ নাচের উৎপত্তি? এটা তো বলেই দিলাম একটুখানি আগে, অপশান সি হবে পুরুলিয়াতে এর উৎপত্তি। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় লোকসঙ্গীত বাউল। ঠিক আছে, বাউল পশ্চিমবঙ্গের জনপ্রিয় লোকসঙ্গীত বাউলের প্রধান বাদ্যযন্ত্র কোনটি? সেতার, একতারা, তবলা নাকি বাঁশি? এটা দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখতে পাচ্ছ, এখানে একটা ছবি দিয়ে দিয়েছি বোঝার সুবিধার্থে। কি, ডুগডুগিটা আমরা একটুখানি আগে করলাম, এটা কিন্তু কিসের সঙ্গে পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম বাউল গানের সঙ্গে। আর ডুগডুগির থেকেও বেশি যেটা ইম্পর্টেন্ট বাউল গানের জন্য, সেটা হচ্ছে একতারা। অপশান বি হবে সঠিক আনসার এই প্রশ্নের জন্য। একতারা ওতপ্রোতভাবে জড়িত কিসের সঙ্গে, বাউল গানের সঙ্গে, বাউল গানের সঙ্গে। লালন ফকিরের নামটা মনে রাখতে হবে এখানে, লালন ফকির। হ্যাঁ, গোষ্ঠ গোপাল, গোষ্ঠ গোপাল, এগুলো কিন্তু মনে রাখতে হবে। সত্যজিৎ রায় কোন চলচ্চিত্রের জন্য অস্কার বা লাইফ টাইম অস্কার পেয়েছিলেন? সত্যজিৎ রায় কোন চলচ্চিত্রের জন্য অস্কার পেয়েছিলেন? চারুলতা, অপুর সংসার, পথের পাঁচালী নাকি সামগ্রিক চলচ্চিত্র অবদানের জন্য? কী হবে সঠিক আনসার? দেখো এখানে আমি একটুখানি এটা বলতে বলতে একটুখানি ব্রেক নিয়েছিলাম, কারণ আনসারটা এখানেই বলে দেওয়া আছে যে সত্যজিৎ রায়কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, অস্কার দেওয়া হয়েছিল, মানে কোনো স্পেসিফিক এর জন্য নয়। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি চারুলতা, কুসংসর, পথের পাঁচালী এগুলো কোনোটাই হবে না। এখানে সঠিক আনসার হবে সামগ্রিক চলচ্চিত্র অবদানের জন্য, মানে যেটার মানে হচ্ছে এই যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। ঠিক আছে, তো সত্যজিৎ রায় কোন চলচ্চিত্রের জন্য অস্কার পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। সালটা মনে রাখতে হবে, কত সালে পেয়েছিল বলো তো? 1992, 1992-তে কিন্তু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিল সত্যজিৎ রায়। তো অপশান ডি হবে সঠিক আনসার। নেক্সট হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত গানটি প্রথম, ভারতের জাতীয় সঙ্গীত গান কোনটা? অনেকে গুলিয়ে ফেলে, বন্দে মাতারাম নাকি জনগণ মন? জাতীয় সঙ্গীত গান কী হবে? জনগণ মন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর যেটা মানে রচনা করেছিলেন। তো এটা প্রথম গাওয়া হয়েছিল কলকাতা 1911, দিল্লি 1950, মুম্বাই 1996, লাহোর 1929। কোন জাতীয় কংগ্রেসের কোন সেশনে এই জনগণমন বা জাতীয় সঙ্গীত গানটি গাওয়া হয়েছিল? দেখো
কলকাতা অধিবেশন কলকাতা অধিবেশন অনেকটাই হয়েছিল। এর মধ্যে কলকাতা অধিবেশন 1911-তে যেটা হয়েছিল, এই কলকাতা অধিবেশন 1911টা কিন্তু ইম্পর্ট্যান্ট। এই 1911তে কী হয়, এই 1911তে কী হয়, বঙ্গভঙ্গ রোধ হয়। 1905-এ লর্ড কার্জন বঙ্গভঙ্গ করে, তোমরা জানো। 1911তে এসে সেই বঙ্গভঙ্গ রোধ হয়। কার সময়? হার্ডিঞ্জ টু বা লর্ড হার্ডিঞ্জ টু মানে দ্বিতীয় হার্ডিঞ্জের সময় কিন্তু বঙ্গভঙ্গ রোধ হয় 1911তে। ঠিক আছে, 1911-র কথা বলছি আমি। 1911তে আর কি হয়, 1911তে কিন্তু রাজধানী কলকাতা থেকে বাঙালিদের দৌরাত্ম্যটাকে কম করার জন্য বা বাংলার গুরুত্বটাকে নষ্ট করার জন্য রাজধানী কি করা হয়, কলকাতা থেকে দিল্লিতে চেঞ্জ করা হয় রাজধানী, তাই তো 1911-তে। আর এই 1911-তেই কিন্তু প্রথম কলকাতা অধিবেশনে জনগণমন গানটা গাওয়া হয়েছিল, যেটা রবীন্দ্রনাথের গাওয়া। ঠিক আছে, তো এখানে অপশান এ হয়ে যাবে কিন্তু সঠিক আনসার। কলকাতা সেশন 1911, জাতীয় কংগ্রেসের কলকাতা সেশন, যেখানে বঙ্গভঙ্গ রোধ হয়, কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তর হয়, এবং এই 11তেই কিন্তু আমাদের জনগণমন গানটি কিন্তু গাওয়া হয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাই। নেক্সট হচ্ছে, বাংলার কুটির শিল্পের অন্যতম প্রতীক পোড়ামাটির মন্দির বা টেরাকোটার শিল্প কাজের জন্য কোন জায়গা বিখ্যাত? তোমরা জানো যে পোড়ামাটি বা টেরাকোটা শিল্পের জন্য অ্যাকচুয়ালি সেই পোড়ামাটির তৈরি মূর্তি এই জাতীয়, তো এর জন্য বিখ্যাত হচ্ছে আমাদের বিষ্ণুপুর। বিষ্ণুপুর কোথায় এটা? বিষ্ণুপুরটা বাঁকুড়াতে। বাঁকুড়ার বিষ্ণুপুর কিন্তু খুবই প্রসিদ্ধ এই বিষয়ে, বা যথেষ্ট বিখ্যাত একটা জায়গা। অপশান সি হবে সঠিক আনসার, বাঁকুড়ার বিষ্ণুপুর। ওকে, নেক্সট হচ্ছে, ফেলুদা চরিত্রটির স্রষ্টা কে? খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা এটা। এই যে কে কোন চরিত্র সৃষ্টি করেছেন, আমরা এর আগে একটুখানি আলোচনা করেছি যদিও, বাট এখান থেকে একটা বড় একটা জায়গা এটা, আলোচনা করার একটা ইম্পর্টেন্ট জায়গা, বড় জায়গা, অনেকগুলো এখান থেকে আমাদের আলোচনা করলে ভালো হয়। তো এখানে বলো, ফেলুদা চরিত্রটির স্রষ্টাকে আমরা আলোচনা করেছি যদিও, কিছুক্ষণ আগে কোনো একটা প্রশ্নে আমি বলেছিলাম ফেলুদা, তোপসে, প্রফেসর শঙ্কু, কার এগুলো? জটায়ু। এগুলো হচ্ছে সত্যজিৎ রায়ের। অপশান বি হবে এখানে সঠিক আনসার। যেমন ঘনাদা বলেছিলাম প্রেমেন্দ্র মিত্র, যেমন বলেছিলাম শরৎচন্দ্রের কয়েকটা বিখ্যাত চরিত্র, গফুর, মহেশ, ঠিক আছে, দেবদাস, শ্রীকান্ত, সুনীল গঙ্গোপাধ্যায়ের ইম্পর্টেন্ট একটা চরিত্র কি বলতো? সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকা বাবু। কাকা বাবু সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা স্পেশাল চরিত্র। আচ্ছা, এই সুনীল গঙ্গোপাধ্যায় যদি ছদ্মনামের কথা বলি, সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি কি জানো? ইম্পর্টেন্ট কিন্তু, ছদ্মনাম হচ্ছে নীল লোহিত। ওকে, নীল লোহিত। সনাতন পাঠক, সনাতন হবে এটা, সনাতন পাঠক। নীল উপাধ্যায়, এগুলো হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। নীল লোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায়, নীল লোহিত অ্যান্ড সনাতন পাঠক খুব ইম্পর্ট্যান্ট ছদ্মনাম, এবং এর একটা স্পেশাল চরিত্র বা সৃষ্টি হচ্ছে কাকাবাবু। সত্যজিৎ রায়ের তো বললাম। আরও কিছু কিছু চরিত্র আমাদেরকে মনে রাখতে হয় এই জায়গা থেকে, যেমন আমি কয়েকটা বলছি, পারলে একটুখানি নোট করে নাও বা লিখে নাও, বা যদি জানা থাকে একটুখানি রিভিশন করে নাও। যেমন হচ্ছে ব্রজদা। ওকে, ব্রজদা কার সৃষ্টি? যেমন আমি বললাম টেনিদা, ভীষণ ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। টেনিদা কার সৃষ্টি? ঠিক আছে, আমি বললাম কিরিটি, কিরিটি কার সৃষ্টি? আমি এখানে আরও একটা বললাম যে কাকাবাবু তো অবশ্যই বলে দিয়েছি, হ্যাঁ, জটাধর বক্সী, জটাধর বক্সী বা বিরিঞ্চি বাবা, বিরিঞ্চি বাবা। ঠিক আছে, চাটুর্যে মশাই, এগুলো কার? এগুলো হচ্ছে রাজশেখর বসু, যার ছদ্মনাম কি বলেছিলাম?
যার ছদ্মনাম হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম কি? কিছুক্ষণ আগে বলেছিলাম। কি হবে রাজশেখর বসুর ছদ্মনাম? কমেন্ট করে জানাবে। ব্রজদা কার সৃষ্টি? ব্রজদা হচ্ছে গৌর কিশোর ঘোষ। ঠিক আছে, গৌর কিশোর ঘোষ। টেনিদা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু টেনিদা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। কিরিটি কার বলো তো? নিহার রঞ্জন গুপ্ত। নিহার রঞ্জন গুপ্ত, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আরও আছে, আমি বললাম না এগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রাখবে। নেক্সট হচ্ছে বিখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্কর কোন ধরনের নাচের শৈলীর সঙ্গে পরিচিত? উদয় শঙ্কর একজন নাট্যশিল্পী। উদয় শঙ্কর কোন ধরনের নাচের সঙ্গে যুক্ত? ধ্রুপদী নৃত্য, নাকি সংমিশ্রিত আধুনিক নৃত্য, নাকি কত্থক, কুচিপুড়ি? তিনি হবেন অপশান বি, সংমিশ্রিত আধুনিক নৃত্য, মানে সব রকমের মিক্স টাইপের নৃত্যের সঙ্গে কিন্তু যুক্ত উদয় শঙ্কর। ঠিক আছে। নেক্সট হচ্ছে ভারতের সবচেয়ে বড় ইনডোর স্টেডিয়াম কোনটি, যা কলকাতায় অবস্থিত? ইডেন গার্ডেন, সল্ট লেক স্টেডিয়াম, নেতাজি ইনডোর স্টেডিয়াম, মোহনবাগান গ্রাউন্ড। এখানে বলেই দিয়েছে নেতাজি ইনডোর স্টেডিয়াম, অপশান সি হবে সঠিক আনসার। সব থেকে বড় ইনডোর স্টেডিয়াম নেতাজি ইনডোর স্টেডিয়াম, অপশান সি। নেক্সট হচ্ছে নৌকা বিলাস কোন ধরনের গানের একটি বিশেষ পর্যায়? নৌকা বিলাস বাউল, কীর্তন, ভাটিয়ালি, নাকি টুসু গান? কোনটা হবে সঠিক আনসার এখানে? নৌকা বিলাস কোন ধরনের গানের একটি বিশেষ পর্যায়? ঠিক আছে, পর্যায় মানে কি বুঝতে পারছো? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, কীর্তন হবে। নৌকাবিলাস জিনিসটা কি অ্যাকচুয়ালি তোমরা অনেকে হয়তো জানো না, বা জানো অ্যাকচুয়ালি নৌকাবিলাস মূলত বাংলার একটা ঐতিহ্যবাহী লীলা কীর্তন আমরা বলে থাকি। সেটা হচ্ছে নৌকাবিলাস, এবং এটি সাধারণত এই যে আমাদের যে রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা, ঠিক আছে, সেই রিলেটেড অ্যাকচুয়ালি গান। এবং নৌকাবিলাস নাম দেওয়ার কারণ বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি যমুনা নদীতে, হ্যাঁ, যমুনা নৌকা পারাপারের সময় কৃষ্ণ যখন মাঝির ভূমিকায় অবতীর্ণ হয়ে রাধা ও তার সঙ্গীদের সাথে মানে রঙ্গরসিকতা করতেন, অ্যাকচুয়ালি সেই কাহিনী হচ্ছে এই গানের মূল বিষয়। ঠিক আছে, নদী পারাপারের সেই কাহিনী, রাধার সঙ্গে তার সখীদের সঙ্গে যে কৃষ্ণের যে মানে রসরসিকতা, সেই কাহিনী হচ্ছে এই গানের বিষয়, যেটাকে বলা হয় নৌকা বিলাস, এবং এটা এক ধরনের কীর্তন বলে। ঠিক আছে, এটা এক ধরনের কীর্তন। তো এখানে সঠিক আনসার হবে কি? অপশান বি, নৌকা বিলাস কোন ধরনের গানে একটি বিশেষ পর্যায়ে? আনসার হবে অপশান বি, কীর্তন। আচ্ছা, এখানে টুসু গান, বাউল সম্পর্কে তো মোটামুটি জানো। টুসু গানটা কি বলো তো অ্যাকচুয়ালি? টুসু গানটা কোথায় গাওয়া হয়? বা ভাটিয়ালি সম্পর্কে একটুখানি আমাদের জেনে নিলে ভালো হয়, এগুলো অ্যাকচুয়ালি কোথায় হয়। বাউল গান তো সাধারণত আমরা দেখতে পাই ওই যে বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় ওই দিকটায়। এবং বাউল গানের সেই ইম্পর্টেন্ট নাম বলেছিলাম, লালন ফকির নামটা অনেক সময় খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভাটিয়ালি গানটা সাধারণত কোন অঞ্চলে গাওয়া হয় জানো? এটা ভাটিয়ালি, এটা সাধারণত পূর্ববঙ্গ ও বাংলাদেশ, ওই দিকটাতে কিন্তু এই গানটা গাওয়া হয়। সাধারণত এটা নদীর মাঝিদের সঙ্গে সম্পর্কিত, নদীর মাঝিরা সাধারণত এই গান গেয়ে থাকে। ঠিক আছে, নৌকার মাঝিরা যে গান গায় সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ভাটিয়ালি। এই গানের যদি আমরা মূল বিষয় বা থিমের কথা বলি, সাধারণত এই গানের মূল বিষয় হয় একাকিত্ব। ঠিক আছে, লোনলিনেস বা একাকিত্ব আমরা বলতে পারি। ওকে, একাকিত্ব বা বিচ্ছেদের সুর। ওকে, বিচ্ছেদের সুর, বা এই যে তোমার বলতে পারো নদী বা প্রকৃতির যে ভাব, নদী প্রকৃতির ভাব প্রকাশের কিন্তু মানে বিষয় কিন্তু এই গানের ভাব প্রকাশ, এই গানের কিন্তু মূল বিষয় হয়ে থাকে। ঠিক আছে, ভাটিয়ালি। আর টুসু গানটা সাধারণত এটা মহিলারা করে থাকে। এই গান একটা কৃষক সম্প্রদায়ের গান, সাধারণত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ওই দিকে এই গানটা হয়ে থাকে। গ্রামের নারীরা সাধারণত দলবদ্ধভাবে এই গানটা কিন্তু করে থাকে। এটা এক ধরনের কৃষিজীবী সমাজের উৎসবের গান আমরা বলতে পারি, টুসু গান। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখবো। পশ্চিমবঙ্গে কোন উৎসবকে পিঠে পুলির উৎসব বলা হয়? পৌষ সংক্রান্তি, নো ডাউট সবাই জানো এটা।
নেক্সট হচ্ছে ভারতের প্রথম অস্কার বিজয়ী ব্যক্তির নাম কি? ভারত থেকে প্রথম কে অস্কার জয়ী হয়েছিল? সত্যজিৎ রায়, ভানু আথাইয়া, নাকি আর রহমান, নাকি গুলজার? সত্যজিৎ রায় কবে? 1992 বললাম, লাইফ টাইম অ্যাচিভমেন্ট। ওকে। ভানু আথাইয়া ইনি গান্ধী চলচ্চিত্রে কস্টিউম ডিজাইনিংয়ের জন্য অস্কার পেয়েছিলেন 1982-তে। রহমান, গুলজার এরা 2009-এর দিকে সঙ্গীতে পায়, ঠিক আছে, অস্কার পায়। তাহলে প্রথম যদি বলে ভানু আথাইয়া, নামটা মনে রাখতে হবে। প্রথম অস্কার বিজয়ী ভানু আথাইয়া 1982-তে গান্ধী চলচ্চিত্রে কস্টিউম ডিজাইনিংয়ের জন্য কিন্তু পেয়েছিল ভানু আথাইয়া। নেক্সট হচ্ছে জঙ্গলমহল উৎসব পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের প্রধান পালিত হয়? উত্তরবঙ্গ জঙ্গলমহল নয়। জঙ্গলমহল সাধারণত ঝাড়গ্রামের সঙ্গে রিলেটেড, তো এটাই হবে সঠিক অ্যান্সার, যে জঙ্গলমহল উৎসব কোন জায়গাটায় না ঝাড়গ্রাম ও সংলগ্ন জেলাতে এই উৎসবটা কিন্তু পালন হয়ে থাকে, সুন্দরবনেও কিন্তু নয়। ওকে। নেক্সট হচ্ছে বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু নাম করা একজন চিত্রশিল্পী কোন প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন? না। নন্দলাল বসু কোথায় যুক্ত ছিলেন? যাদবপুরের সঙ্গে? না। তিনি বিশ্বভারতীর সঙ্গে যুক্ত ছিলেন, অপশান সি। প্রেসিডেন্সির সঙ্গেও নয়। নন্দলাল বসু একজন বিখ্যাত চিত্রশিল্পী যিনি যুক্ত ছিলেন বিশ্বভারতী সঙ্গে, ঠিক আছে, অপশান সি হয়ে যাবে সঠিক আনসার এই প্রশ্নের জন্য। নেক্সট হচ্ছে 39 কলকাতার কুমারটুলি কোন শিল্পের জন্য বিখ্যাত? ইজি প্রশ্ন। কুমারটুলি আমরা জানি সাধারণত এটা মাটির প্রতিমা নির্মাণের সঙ্গে যুক্ত, অপশান বি। এটা নিয়ে আর কিছু বলার নেই, অপশান বি হবে, ঠিক আছে। নেক্সট ভারতের কোন শহরকে সিটি অফ জয় বা সিটি অফ প্যালেসেস বলা হয়? অবশ্যই মুম্বাই, না, কলকাতা। ব্যাঙ্গালোরকে কি বলা হয় বলো? সিটি অফ গার্ডেন। তারপরে একে বলা হয় উদ্যান সিটি বলা হয় ব্যাঙ্গালোরকে, ঠিক আছে। তারপরে এটাকে সায়েন্স হাব বলা হয়, এটাকে স্পেস সিটি বলা হয়। ওকে, অনেকগুলো বলা হয়, ব্যাঙ্গালোরের অনেকগুলো নাম আছে কিন্তু। তো এখানে সিটি অফ জয় অ্যান্ড সিটি অফ প্যালেসেস যদি জিজ্ঞাসা করা হয় সেটা হবে আমাদের কলকাতা, অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। দিল্লিকে কি বলে বলো তো? দিল্লিকে বলা হয় এশিয়ার রোম। এশিয়ার রোম বলা হয় দিল্লিকে। নেক্সট হচ্ছে ভাওয়াইয়া কোন অঞ্চলের জনপ্রিয় লোকসঙ্গীত? রাঢ়বঙ্গ, উত্তরবঙ্গ, সুন্দরবন, বীরভূম। দেখো আমরা একটা পেয়েছিলাম এর আগে ভাটিয়ালি, আর ভাওয়াইয়া কিন্তু আলাদা। ভাটিয়ালি সাধারণত পূর্ববঙ্গ বাংলাদেশ মাঝিরা যে গানটা গায়, ভাওয়াইয়া সাধারণত উত্তরবঙ্গে যে গানটা গাওয়া হয় বা উত্তরবঙ্গের সঙ্গে জনপ্রিয় লোকসঙ্গীত। যদি স্পেসিফিক জায়গার নাম বলো আমরা বলবো কোচবিহার। ওকে, কোচবিহার, জলপাইগুড়ি এই দিকটায়, ঠিক আছে, জলপাইগুড়ি, কোচবিহার এই দিকটায় ভাওয়াইয়া সঙ্গে রিলেটেড, অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে বিখ্যাত চলচ্চিত্র পথের পাঁচালী কত সালে মুক্তি পেয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনো একটা এক্সামে এসেছিল, আমার মনে নেই ডেটটা, মানে সালটা এসেছিল 1952, 55, 60 নাকি 48, 1955-তে। এই 1955 দিয়ে আরও একটা প্রশ্নও একটা এক্সামে এসেছিলো, সেটা হচ্ছে ভারতের নাগরিকত্ব আইন কবে পাস হয়? নাগরিকত্ব আইন সালটা সেম হবে, মনে রাখতে হবে 1955, ঠিক আছে। আর পথের পাঁচালী 1955। ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাব কোনটি? ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং, নাকি এরিয়ান ক্লাব? যদি বলা হয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কি? প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কি হয় বলো তো? ফুটবল টুর্নামেন্ট কি হবে? প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট সেটা হবে ডুরান্ড কাপ, ঠিক আছে, প্রাচীনতম কিন্তু ডুরান্ড কাপ। আর এখানে বলেছে প্রাচীনতম ফুটবল ক্লাব, অবশ্যই মোহনবাগান, অপশান বি হবে সঠিক অ্যান্সার, মোহনবাগান।
পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র কোনটি? সমাচার দর্পণ, বেঙ্গল গেজেট, আনন্দবাজার পত্রিকা নাকি যুগান্তর? আর একটা প্রশ্ন হয় যে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ভারতের প্রথম সংবাদপত্র, পশ্চিমবঙ্গ বলো বা ওয়েস্ট বেঙ্গল বলো বা ভারত বলো, দুটোর ক্ষেত্রেও কিন্তু একই হবে। ভারতের প্রথম সংবাদপত্র কি? সংবাদপত্র যদি বলে কি হবে? বেঙ্গল গেজেট। ঠিক আছে, বেঙ্গল গেজেট। সালটা মনে রাখতে হবে 1780। আর যদি বলে এটা কিন্তু ইংরেজি ভাষায় ছিল, এটা ছিল ইংলিশ পত্রিকা, ইংরেজি ভাষা। যদি বলা হয় বাংলা ভাষায় প্রথম পত্রিকা, বাংলা ভাষায় প্রথম পত্রিকা যদি জিজ্ঞাসা করে তাহলে কি হবে? তাহলে হবে কিন্তু উপরে দেখতে পাচ্ছ সমাচার, সমাচার দর্পণ। সালটা মনে রাখো 1818। আর এই বেঙ্গল গেজেটের কে ছিল, মানে কে প্রকাশ করেছিল, সেটা হচ্ছে জেমস অগাস্টাস হিকি। ঠিক আছে, মানে প্রকাশক ছিল জেমস অগাস্টাস, মানে সম্পাদনা করতেন আর কি, অগাস্টাস হিকি। আর সমাচার দর্পণ এর মানে সম্পাদক বা প্রকাশক কে ছিল সমাচার দর্পণের? দুজনের নাম এখানে মনে রাখতে হবে, কেরি আর একজন হচ্ছে মার্চম্যান। ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু। ওয়েস্ট বেঙ্গল বা ভারতের যদি বলে প্রথম সংবাদপত্র যেটা ইংরেজি ভাষায়, সেটা হচ্ছে বেঙ্গল গেজেট। সম্পাদনা বা প্রকাশক ছিল জেমস অগাস্টাস হিকি, সালটা ছিল 1780। ঠিক আছে, আর বাংলা ভাষায় বললে সমাচার দর্পণ হবে সঠিক আনসার। এক্ষেত্রে নামটা মনে রাখতে হবে কেরিয়ে মার্চম্যান, সালটা হচ্ছে 1818। তো এখানে পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র কোনটি হবে? পশ্চিমবঙ্গের বলুক আর ভারতের বলুক, সেটা হবে বেঙ্গল গেজেট, অপশান বি। যদি বলতো পশ্চিমবঙ্গের প্রথম বাংলা ভাষা কথাটা যদি অ্যাড করে দিত তখন কিন্তু আনসার হতো সমাচার দর্পণ। ক্লিয়ার? পদ্মবিভূষণ প্রাপক প্রথম বাঙালি চলচ্চিত্র ব্যক্তিত্ব কে? দেখো এই আমাদের হচ্ছে কয়েকটা পুরস্কার, যেমন হচ্ছে ভারতরত্ন, ওই যে পদ্মশ্রী। ঠিক আছে, ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মবিভূষণ বলো, এগুলো মোটামুটি 1954 থেকে দেওয়া হয়, 1954 থেকে দেওয়া হয়। ঠিক আছে, ভারতরত্ন আমরা জানি 1954 সালে 3জন পেয়েছিল, 3জনের নামটাও আমাদের ইম্পর্টেন্ট মনে রাখতে হয়। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের এই যে প্রথম পদ্মবিভূষণ যেটা বলেছে, পদ্মবিভূষণ প্রাপক প্রথম বাঙালি চলচ্চিত্র ব্যক্তিত্ব কে ছিলেন? দেখো 1954-তে প্রথম দুজন কিন্তু পদ্মবিভূষণ পায়। ঠিক আছে, দুজন 1954 সালে কিন্তু দুজন না, আরও কয়েকজন পেয়েছিলেন। তাদের মধ্যে বেশ অন্যতম ছিলেন সত্যেন্দ্রনাথ বসু ও জাকির হোসেন। সত্যেন্দ্রনাথ বসু আর একজন হচ্ছে জাকির হোসেন। এইবার আর এখানে ভালো করে দেখো, সত্যেন্দ্রনাথ বসু আমি বললাম 1954-তে এটা দেওয়া হয়, 1954-তে। তাহলে এখানে বলেছে পদ্মবিভূষণ প্রাপক প্রথম বাঙালি চলচ্চিত্র ব্যক্তিত্ব কে? এখানে আমি যদি সত্যেন্দ্রনাথ বসু অপশানটা রাখতাম তাহলে কি আনসার হতো? নয়। এখানে বলেছে বাঙালি চলচ্চিত্র কথাটা অ্যাড করেছে, চলচ্চিত্রের সঙ্গে যুক্ত এমন একজন বাঙালির নাম করো যে প্রথম পদ্মবিভূষণ এটা পেয়েছিল। ঠিক আছে, পদ্মবিভূষণ এই প্রাইজটা পেয়েছিল। সেক্ষেত্রে আমাদের নাম হবে সত্যজিৎ রায়, অপশান এ হবে কিন্তু সঠিক আনসার, যেটা 1976 সালটা মনে রাখতে হবে। 1976-এ কিন্তু সত্যজিৎ রায় পদ্মবিভূষণ পায়। যেহেতু চলচ্চিত্র বলেছে তাই কিন্তু সত্যজিৎ রায় করলাম, যদি চলচ্চিত্র কথাটা না থাকতো তাহলে কিন্তু সত্যেন্দ্রনাথ বসু আনসারটা করতে পারতাম। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা কথা এখান থেকে মাথায় রাখতে হবে, প্রথম কোন মহিলা, প্রথম
মহিলা যে অ্যাকচুয়ালি এই পদ্মবিভূষণ প্রাইজ পান, প্রথম মহিলা, তার নাম হচ্ছে জানকী দেবী বাজাজ। জানকী দেবী বাজাজ, এনার নামটাও কিন্তু মনে রাখতে হবে, মহিলাদের মধ্যে ইনি প্রথম পেয়েছিলেন। ঠিক আছে। আর এরা প্রথম পাই সত্যেন্দ্রনাথ বসু, জাকির হোসেন, কিন্তু চলচ্চিত্র যেহেতু বলেছে তাই সত্যজিৎ রায় এখানে আনসার করলাম 1976-এ। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন শিল্পীকে পটুয়া বলা হয়? ওই যে আমরা একটা করেছিলাম না পট মানে পটচিত্র, সেই পটচিত্র যারা করে তাদেরকে অ্যাকচুয়ালি পটুয়া বলা হয়। যারা কাপড় বোনেন বা কাপড়ে সেই কাপড় বোনেন না, এটা আনসারটা কাপড় বোনেন না মানে কাপড়ে যারা অ্যাকচুয়ালি চিত্রটা আঁকেন, যারা পটচিত্র আঁকেন তাদেরকে বলা হয় পটুয়া। আর ওই গান করে করে বলা হয় সেটাকে বলা হয় পটের গান। ঠিক আছে, ছবি দেখিয়ে দেখে গান করে করে বলা হয় গল্প আকারে, সেটাকে বলা হয় পটের গান। আর পটুয়া বলা হয় এই চিত্রটা যারা আঁকে কাপড়ে বা কাগজে। ওকে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা কত সালে মহাকাশে গিয়েছিলেন? 1980, 84, 90, 95, 75। তো 84 সালটা ইম্পর্ট্যান্ট, 1984-তে কিন্তু তিনি মহাকাশে গিয়েছিলেন। 1984 সালটা আরও ইম্পর্টেন্ট, 84-তে কী হয়? MIC, ঠিক আছে, ভোপাল গ্যাস দুর্ঘটনা 3 ডিসেম্বর। বিখ্যাত চিত্রকর্ম ভারত মাতা, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু নাকি যামিনী রায়? ভারত মাতা হচ্ছে অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি হবে সঠিক আনসার। যারা ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত তাদের বলবো অবশ্যই একটা লাইক করে যাও, অনেক টাইম লাগে এই ধরনের ভিডিও বানাতে। ঠিক আছে, একটা লাইক করে যাও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এখানে যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে অবশ্যই দেখতে থাকো, দেখবে এক্সামে তোমার অনেকটাই হেল্পফুল হবে, কমন পাচ্ছ। সঙ্গে আমাদের ইংলিশ ক্লাসও হচ্ছে, সেটাও দেখবে। ইংলিশ জিকে মিক্সড হচ্ছে, সেটাও দেখবে। জিকে আলাদা হচ্ছে, সেটাও দেখবে। তোমার কিন্তু এক্সাম প্রিপারেশনটা ভালো হবে। নেক্সট হচ্ছে বিখ্যাত মাদার ইন্ডিয়া চলচ্চিত্রের পরিচালককে। একটা সেই টাইমে 1957 সালে একটা বিখ্যাত চলচ্চিত্র যার নাম হচ্ছে মাদার ইন্ডিয়া, এটার পরিচালক ছিল কে? মেহবুব খান, গুরুদত্ত, বিমল রায় নাকি রাজ কাপুর? 1957 সেই টাইমে মেহবুব খান ছিলেন এই চলচ্চিত্রের পরিচালক মাদার ইন্ডিয়া। ওকে, নেক্সট হচ্ছে বিখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন কোন ঘরানার শিল্পী? আমরা পড়েছি যে তবলাবাদক কয়েকজনের নাম পড়েছিলাম, তার মধ্যে জাকির হোসেনের নামটা কিন্তু রেখেছিলাম, আল্লাহ রাখার নাম লিখেছিলাম। ঠিক আছে, আর সেতার বাদক পড়েছি, শরৎ বাদক। যাই হোক, এখানে বলছে তবলা বাদক ওস্তাদ জাকির হোসেন কোন ঘরানার শিল্পী? পাঞ্জাব, লখনৌ, বেনারসি ঘরানা নাকি ফারুকাবাদ ঘরানা? ইনি হচ্ছেন পাঞ্জাব ঘরানার। এই ঘরানা রিলেটেড এইসবগুলো বিষয়গুলো ডিটেলসে পড়তে হয় তোমাদের। ঠিক আছে, পারলে একটু পড়ে নিও। তো ইনি হচ্ছেন পাঞ্জাব ঘরানার শিল্পী ওস্তাদ এই ওস্তাদ জাকির হোসেন, তবলাবাদক। ঠিক আছে, পাঞ্জাব ঘরানা, অপশান বি। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় গাজন উৎসব সব থেকে বেশি জনপ্রিয়? গাজন উৎসব সব থেকে বেশি জনপ্রিয় কোথায়? বাঁকুড়া, রাঢ়, কোচবিহার, উত্তর 24 পরগনা। গাজন উৎসব সব থেকে জনপ্রিয় যে জায়গাটা সেটা হচ্ছে বর্ধমান। ঠিক আছে, বীরভূম, এই জায়গাটায় গাজন উৎসবটা খুব জনপ্রিয়, যেটাকে আমরা বলি রাঢ় অঞ্চল। বর্ধমান, বীরভূম, এটাকে রাঢ় অঞ্চল বলি। অপশান বি হবে সঠিক আনসার, গাজন উৎসব এই জায়গাটাই বেশি জনপ্রিয়। নেক্সট অ্যান্ড আজকের লাস্ট কোশ্চেন, না এখন একটা আছে। ডোকরা শিল্প পশ্চিমবঙ্গের কোন জেলার সব থেকে বেশি দেখা যায়? ডোকরা একটা শিল্প যেটা পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি দেখা যায়? সেটা দেখা যায় বাঁকুড়াতে। ঠিক আছে, নেক্সট হচ্ছে লাস্ট প্রশ্ন, বিখ্যাত গৌড়ীয় নৃত্য কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্যশৈলী হিসেবে পরিচিত? গৌড়ীয় নৃত্যর কথা বলছে, অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ হবে সঠিক আনসার, অপশান সি। এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে, ইম্পর্টেন্ট আলোচনা করলাম। তোমরা ক্লাসটা আশা করি দেখেছো সব, অবশ্যই লাইক করে যাওয়ার আগে কমেন্ট করে জানাবে কেমন লাগলো নেক্সট ক্লাস। আবার তাড়াতাড়ি আসবে তোমাদের। আরও একটা বলে দিই, এটা কিন্তু 50টার মতো প্রশ্ন করলাম, এখনও কোশ্চেন হয় এখান থেকে, বাট মোস্ট ইম্পর্টেন্টগুলো করিয়ে দিলাম। তোমরা যদি চাও এর সেকেন্ড পার্ট আসবে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে হবে, আমি সেকেন্ড পার্ট আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বাকি আছে সেগুলো নিয়ে তোমাদের ক্লাস করিয়ে দেবো। ঠিক আছে, তো এখানেই শেষ করছি আজকের ক্লাস, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।